হরে কৃষ্ণ। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं तं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण प्रदान सहगणनिता शिवगणितं नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताकास्वामी नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरगता दामोदाय नमः। नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण করুন প্রেরণার মতো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ সম্প্রদায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। নিয়মিতভাবে পার্কে কীর্তন হচ্ছিল, খবরের কাগজে তাদের সংবাদ প্রকাশিত হচ্ছিল। হয়গ্রীব এই জনপ্রিয়তার নাম দিয়েছিল হরে কৃষ্ণ বিস্ফোরণ। লোয়ার ইস্ট সাইডের হিপিরা মনে করত যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাটা সবচাইতে আধুনিক ফ্যাশন, এবং স্বামীজির শিষ্যরা যে এলএসডি নেশা করেন না, সেই জন্য তাদের জনপ্রিয়তা কমে যায়নি। কৃষ্ণ ভক্তদের সকলেই দেবদূত সদৃশ্য বলে মনে করত। তারা শান্তির বাণী কীর্তন করছিল এবং বিনা পয়সায় খেতে এবং থাকতে দিচ্ছিল। ওদের ওখানে সবচাইতে সুস্বাদু নিরামিষ আহার বিনা পয়সায় পাওয়া যেত সময় মতো সেখানে গেলে। আর ওদের মন্দিরের দরজার সামনেই একটি শেলফে ভারতবর্ষ থেকে আনা নানা রকম বই পাওয়া যেত। স্থানীয় সঙ্গীত শিল্পীরা যখন ক্লাবে সঙ্গীত পরিবেশন করত, তখন পার্কে এবং মন্দিরে সোনা স্বামীজির সুর তারা বাজত। লোয়ার ইস্ট সাইড অঞ্চলটি ছিল চিত্রশিল্পী ও সঙ্গীত শিল্পীদের জায়গা, কিন্তু এখন সেটি হরে কৃষ্ণদের জায়গা হিসেবে জনপ্রিয় হয়ে উঠল। সান্ধ্য কীর্তনগুলিতে সবসময় প্রচুর লোকের সমাবেশ হতো। ব্রহ্মানন্দ পেছনের দরজাটির পাশে দাঁড়িয়ে থেকে দেখতো যে ঘরটি সম্পূর্ণভাবে ভরে গেছে, সেখানে আর তিল ধারণের জায়গা নেই। সেই সঙ্গীতের আসরে যোগ দিতে, কীর্তন করতে সকলেরই খুব উৎসাহ ছিল, কিন্তু কীর্তন শেষ হয়ে গেলে যখন পাঠ শুরু হতো, তখন বহু লোক সেখান থেকে চলে যেত। মাঝে মাঝে পাঠ শুরু হওয়ার আগে প্রায় অর্ধেকটি ঘরই খালি হয়ে যেত, এবং কখনো কখনো পাঠ চলার সময় অনেক লোক চলে যেত। একদিন সন্ধেবেলায় এলেন গিন্সবার্গ ফাগাস নামক একটি খুব জনপ্রিয় সঙ্গীত গোষ্ঠীর প্রখ্যাত সঙ্গীত শিল্পী এড সেন্ডারস আর টুলি কুপারবার্গকে নিয়ে সেখানে এসেছিল। ফাগাস ছিল বেশ নামকরা সঙ্গীত গোষ্ঠী, এবং তাদের বৈশিষ্ট্য ছিল অশ্লীল ভাষায় গান করা। এড সেন্ডারসের নামকরা গানগুলো ছিল স্লাম গডেস অফ লোয়ার ইস্ট সাইড, গ্রুপ গ্রুপ এবং আই ক্যানট গেট হাই। এদের মাথা ভর্তি ছিল অবিন্যস্ত লাল চুল আর মুখ ভর্তি লাল দাড়ি, এবং কীর্তনের সময় সে গিটার বাজিয়েছিল। সেই রকম সম্মানিত অতিথিকে পেয়ে ভক্তরা খুবই খুশি হয়েছিল। সেই রাত্রে প্রভুপাদ যৌন ক্রীড়ার মাধ্যমে আনন্দ লাভের প্রচেষ্টার নিরর্থক সম্বন্ধে বলেছিলেন। তিনি বলেছিলেন, যৌন সুখ ভোগের প্রয়াস আমাদের এই জড়জগতের জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে রাখে। তিনি যামনাচার্যের একটি শ্লোকের উদ্ধৃত দিয়ে বলেছিলেন, যেদিন থেকে আমি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছি, তখন থেকে যখনই আমার শ্রীসঙ্গ করার কথা মনে হয়, ঘৃণায় আমার মুখ বিকৃত হয়ে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি। ফাগসরা আর কোনোদিনও সেখানে আসেননি। লোয়ার ইস্ট সাইডের হিপিদের মধ্যে থেকে যার যার অনুগামী সংগ্রহ করার বাসনা,
তার পক্ষে যৌন ভোগের বিরুদ্ধে বলাটা অনুকূল ছিল না। কিন্তু প্রভুপাদ কখনই জনসাধারণের মনোরঞ্জনের জন্য তার বাণী পরিবর্তন করেননি। প্রকৃতপক্ষে উমাপতি যখন একবার তাকে বলেছিলেন যে কেবল সন্তান উৎপাদনের জন্যই স্ত্রী পুরুষের যৌন সঙ্গ করা উচিত, সেটি আমেরিকানরা মানতে চাইবে না। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমেরিকানদের খুশি করতে আমি এই দর্শনটি পরিবর্তন করতে পারি না। একদিন সন্ধ্যাবেলা ইসকনের অ্যাটর্নি স্টিভ গোল্ডস্মিথ প্রশ্ন করেছিল, যৌন জীবন সম্বন্ধে আপনি কি বলেন? প্রভুপাদ বলেছিলেন, যৌন সম্পর্কে কেবল বিবাহিত স্ত্রীর সঙ্গেই থাকা উচিত এবং তা অত্যন্ত সুনিয়ন্ত্রিত হওয়া উচিত। স্ত্রী পুরুষের মিলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি পরায়ণ সন্তান উৎপাদন করা। আমার গুরু মহারাজ বলেছিলেন যে কৃষ্ণ ভক্তি পরায়ণ সন্তান উৎপাদনের জন্য তিনি 100 বার স্ত্রীসঙ্গ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু এই যুগে সেটি খুবই কঠিন। তাই তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করতে মনস্থ করেন। প্রতিদ্বন্দ্বিতায় সুরে মিস্টার গোল্ডস্মিথ বলেছিলেন, কিন্তু যৌন আবেদনটি হচ্ছে সবচাইতে বড় আবেদন। একজন পুরুষ একজন স্ত্রীর প্রতি যে দুর্বলতা অনুভব করে থাকে তা অনস্বীকার্য। প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, তাই প্রতিটি সমাজে বিবাহের ব্যবস্থা রয়েছে। বিবাহ করে স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যায়, কিন্তু কোনো অবস্থাতেই স্ত্রীকে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের একটি যন্ত্ররূপে ব্যবহার করা উচিত নয়। মাসে একবার মাত্র স্ত্রীসঙ্গ করা উচিত এবং সেটি কেবল সন্তান উৎপাদনের জন্যই করা উচিত। কাছেই স্বামীজির বাদিকে হয়গ্রীব বসেছিল। সে হঠাৎ ঠাট্টার সুরে বলে উঠল, মাসে একবার? তার থেকে বরং না করাটাই সবচাইতে ভালো। হ্যাঁ ঠিক, খুব ভালো ছেলে। স্বামীজি হেসে উঠেছিলেন এবং অন্যরা তার সাথে যোগ দিয়েছিলেন। সেই সম্বন্ধে চিন্তা না করাটাই সবচাইতে ভালো। সবচাইতে ভালো হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। বলে তিনি তার হাতটি তুলে ধরলেন, যেন তিনি জপমালায় জপ করছেন। তার ফলে নানা রকম সমস্ত ঝঞ্ঝাট থেকে আমরা অনায়াসে মুক্ত হতে পারি। যৌন আবেদনটি হচ্ছে একটি ঘায়ের চুলকানির মতো, আর সেটি যত চুলকানো যায় ততই খারাপ হয়। তাই চুলকানিটিকে সহ্য করতে হবে এবং শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এটি সহজ নয়। জড়জগতে এটি হচ্ছে সবচাইতে বড় সুখানুভূতি এবং এটি হচ্ছে সবচাইতে বড় বন্ধন। স্টিভ গোল্ডস্মিথ অসম্মতি সূচক ভাবে মাথা নাড়ছিল। প্রভুপাদ তার দিকে তাকিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, এখনো কোনো সংশয় আছে? হ্যাঁ, আমি শুধু বলতে চাইছিলাম যে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়েছে যে যৌন আবেদনকে দমিয়ে রাখাটা খুব ক্ষতিকারক। একটি মতবাদ আছে যে যুদ্ধের কারণ হচ্ছে, তাকে বাধা দিয়ে প্রভুপাদ বলে উঠলেন, মানুষ মাংস খাচ্ছে, মানুষ যদি মাংস খায় তবে যুদ্ধ অনিবার্য, আর মাংস খেলে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হওয়া অনিবার্য। স্টিভ গোল্ডস্মিথ ছিলেন একজন প্রতিপত্তিশালী লোক, ইসকনের শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক, কিন্তু আমেরিকানদের সন্তুষ্ট করার জন্য প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের পরিবর্তন করবেন না। রাত তখন 11টা। স্বামীজির অ্যাপার্টমেন্টে তখন কেবল একটি আলো জ্বলছে। রান্নাঘরে স্বামীজি কীর্তনানন্দ এবং ব্রহ্মানন্দকে রান্না করতে শেখাচ্ছিলেন। পরের দিন ছিল রোববার এবং সেদিন তিনি একটি মহোৎসবের আয়োজন করেছিলেন, সকলকে কৃষ্ণপ্রসাদ বিতরণ করার মহোৎসব। কীর্তনানন্দ প্রস্তাব করেছিলেন লাভ স্ট্রিপ নামে সেই মহোৎসবের বিজ্ঞাপন দেওয়া হোক এবং সেই নামটি স্বামীজিরও খুব পছন্দ হয়েছিল। যদিও কয়েকজন ভক্তের প্রথমে সেই নামটি পছন্দ হয়নি, ভক্তরা সেই অঞ্চলের অনেক জায়গায় পোস্টার লাগিয়েছিল এবং মন্দিরের সামনে জানালায় একটি সাইনবোর্ড টাঙিয়েছিল। স্বামীজি বলেছিলেন অন্তত 50 জন লোকের রান্না করতে। তিনি বলেছিলেন এই লাভ ফিস্ট বা প্রীতিভোজ ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ হবে। আগে বহুবার তিনি বুঝেছেন যে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করলে তা চিন্ময় হয়ে ওঠে, তখন তা প্রসাদে পরিণত হয়। এই প্রসাদ যে গ্রহণ করে তারই পারমার্থিক লাভ হয়। প্রসাদ কথাটির অর্থ হচ্ছে কৃপা। ওকে ওকে সমস্ত ওকে। হরে কৃষ্ণ প্রভু। একটা জিনিস খেয়াল করেছেন, প্রভুপাদের একজনই মাত্র
সেই সময় ডোনার ছিল, মানে যে গট্টরগুলি সব ঠিক করে দিয়েছিল, সে কিন্তু প্রভুপাদকে প্রশ্ন করেছিল। কিন্তু প্রভুপাদ কি বললেন, আমি আমার নিয়ম বদলাতে পারবো, কাউকে খুশি করার জন্য আমি আমার যে শাস্ত্রের কথা সেটা আমি তো চেঞ্জ করতে পারি না। তখন কি বললো আরেকজন, যে আমেরিকানরা তো অসন্তুষ্ট হয়ে যাবে আপনার, আমি কি আমেরিকান বাসীদেরকে সন্তুষ্ট করতে পারছি না? এই যে প্রভুপাদের কথাটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। আপোষ করেননি প্রভুপাদ। প্রভুপাদ যদি একটুখানি সাথ দিতেন, কি পরিমাণ যে ভক্ত হতো বলার মতো। কিন্তু প্রভুপাদ বিন্দুমাত্র কোথাও সাথ দেয়, যার কারণে শুদ্ধতার কারণে আজকে সোসাইটি এত উপরস্থান পেয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা তো হচ্ছে সুবিধাবাদী, হাওয়া যেদিকে ভাই আমরাও সেদিকে বইয়ে পড়ি। এই প্রভুপাদের এখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। যেমন ক্ষত্রিয়দের একটা বচন আছে, তাদের যেটা কথা দেবে সেটা তারা রাখবেই, যেটা বলে প্রাণ যাবে কিন্তু বচন যায় না। তো এরকম দৃঢ় প্রতিজ্ঞ যদি না হয় তাহলে হবে না। তার প্রভুপাত থেকে আমাদের শিক্ষা উচিত। ছাড় দেয়নি প্রভুপাত একটু, ওকে উজ্জ্বল করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সমস্ত রান্নার পদগুলি তৈরি হয়ে গেলে স্বামীজির শিষ্যরা সেইগুলিকে সামনের ঘরে একে একে বহন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর চিত্রপটের সম্মুখে রেখেছিল। সেখানে রাখা হয়েছিল হালুয়া, ডাল, 2 রকমের সবজি, মিহি অন্ন, পুরি, সিঙ্গাড়া, মিষ্টান্ন, আপেলের চাটনি এবং গোলাপজাম বা সুইট বল, অর্থাৎ ইসকন বুলেট। সুইট বল গুলিকে অল্প আগুনে কড়া করে ভেজে বাদামি রঙে পরিণত করতে স্বামীজির বহু সময় লেগে গিয়েছিল। তারপর সরু ছিদ্রযুক্ত হাতায় সেগুলোকে একটি একটি করে ঘি থেকে তুলে চিনির রসে ভিজাতে দিয়েছিলেন। তিনি স্বীকৃতি দিয়েছিলেন যে এই বাদামি রঙের ঘিয়ে ভাজা দুগ্ধজাত বলগুলি হবে তার শিষ্যদের সুস্বাদু প্রিয় প্রসাদ। তিনি সেগুলোকে ইসকন বুলেট নাম দিয়েছিলেন, কারণ সেগুলি হচ্ছে মায়ের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র। চিনির রসে ভাসমান এক পাত্র ইসকন বুলেট সামনের ঘরে সর্বদা রাখার জন্য তিনি অনুমোদন করেছিলেন, যাতে তার শিষ্যেরা তার বিনা অনুমতিতে এবং যে কোনো সময় সেগুলি নিতে পারে। তারা যত ইচ্ছা সেগুলি নিতে পারত। প্রথমে কয়েকটি লাভ ফিস্টে তেমন লোক সমাগম হয়নি, কিন্তু সেই মহোৎসবের প্রসাদে ভক্তরা এতই উৎসাহী ছিল যে তেমন অতিথি সমাগম না হলেও তারা তাতে মর্মাহত হয়নি। তারা সবকিছু খেতে প্রস্তুত ছিল। সৎস্বরূপ একটি পদের নাম ছিল ব্রাহ্মণ স্পাগেটি, যা ছিল ঘিয়ে ভাজা চিনির রসে চুবানো নুডলস। আর ছিল হালুয়া, পুষ্পান্ন, সিঙ্গাড়া, নুন আর মশলা মেশানো মুগ ডাল ভাজা, লুচি, পান্তুয়া, আর সবকিছুই ছিল অত্যন্ত রসালো। সেই শব্দটি হয়গ্রীব ব্যবহার করত খুব রসিয়ে রসিয়ে ও বলতো, সবকিছুই খেতে খুব রসালো হয়েছে। সেই মহাভোজের প্রসাদ খাওয়ার একটি অপূর্ব অভিজ্ঞতা ছিল। আমরা সারা সপ্তাহ ধরে কঠোর নিয়ম পালন করে আমাদের ইন্দ্রিয় নিগ্রহ করতাম। তার মধ্যে সবচাইতে দুর্দমনীয় ছিল জিহ্বা। আর রবিবারে ভোজটি ছিল যেন তার পুরস্কার। যদিও আমরা ছিলাম অত্যন্ত নবীন, কিন্তু স্বামীজি এবং শ্রীকৃষ্ণ যেন আমাদের চিন্ময় আনন্দের পূর্ণ স্বাদ প্রদান করেছিলেন। থালা ভর্তি প্রসাদ নিয়ে বসে আমি প্রার্থনা করতাম, হে ভগবান, আমি যেন কখনই এই ভক্তি মার্গ থেকে বিচ্যুত হয়ে না পড়ি, কারণ এটি এত সুন্দর এবং আমি এত অধপতিত যে আমার ভয় হয় এই আনন্দময় জীবন থেকে আমি বঞ্চিত হব। আমি যেন স্বামীজির সেবা করে যেতে পারি এবং এখন আমি যেন দিব্য আনন্দে মগ্ন হয়ে এই মহাভোজ আস্বাদন করতে পারি। তারপর আমি খেতে শুরু করতাম। এরপর একটি পদের পর আরেকটি পদের অপূর্ব স্বাদ আস্বাদন করতাম।
অপূর্ব সুস্বাদু পোলাও, সবজি, লুচি, সিঙ্গাড়া, পান্তুয়া। আর আমি ভাবতাম আজ আমি যত ইচ্ছে খেতে পারি। আমরা সকলেই পূর্ণ উদ্যমে এবং তৃপ্তি সহকারে খেতাম। খাওয়াটা এতক্ষণ খুবই জরুরি ছিল। ধীরে ধীরে অতিথির সংখ্যা বাড়তে লাগলো। সেই ভোজের জন্য কাউকে কোনো মূল্য দিতে হতো না। আর তার স্বাদের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। অতিথিদের অধিকাংশই ছিল স্থানীয় হিপি, তবে মাঝে মাঝে উচ্চ শ্রেণীর নিউ ইয়র্ক বাসীরাও আসতো। আর কখনো কখনো ভক্তদের মা বাবারাও আসতো। ছোট্ট মন্দিরটি যখন ভরে যেত তখন অতিথিরা উঠানে গিয়ে বসতো। প্রসাদ ভর্তি প্লেট নিয়ে তারা পিছন দিকের বাগানে পিকনিক টেবিলে বা ফায়ার এসকেপের নিচে বা যেখানেই তারা বসবার জায়গা পেত সেখানে গিয়ে বসতো, এবং প্লেট খালি হলে তারা আবার মন্দিরের ঘরে গিয়ে আরো প্রসাদ নিয়ে এসে বাগানে বসে খেত। ভক্তরা পাত্র থেকে প্রসাদ পরিবেশন করত, আর অতিথিরা বারবার এসে তাদের প্লেট বোঝাই করে প্রসাদ নিয়ে যেত। সেই বাড়ির অন্যান্য বাসিন্দারা এইভাবে উঠানের বাগানে অতিথি সমাগম হতে দেখে বেশ অসন্তুষ্ট হতো, আর ভক্তরা তাদের থালা ভর্তি প্রসাদ নিয়ে শান্ত করতে চেষ্টা করত। স্বামীজি মন্দিরে খেতেন না, তার নিজের ঘরে বসে প্রসাদ পেতেন এবং তার এই নতুন অনুষ্ঠানের সাফল্যের কথা শুনে আনন্দ অনুভব করতেন। একবার ভক্তরা এত বুভুক্ষিত ভাবে খেতে শুরু করেছিল যে মনে হয়েছিল অতিথিদের পরিবেশন করার আগেই তারা সবকিছু খেয়ে ফেলবে। তখন কীর্তনানন্দ তাদের সেই স্বার্থপর মনোভাবের জন্য তিরস্কার করেছিলেন। ধীরে ধীরে তারা বুঝতে পারছিল যে এই রবিবাসরীয় প্রীতি ভোজ তাদের রসনা তৃপ্তির জন্য ছিল না, তা ছিল মানুষকে কৃষ্ণ ভক্তির পথে আকর্ষণ করার জন্য। প্রভুপাদ ব্যাক টু গডহেড পত্রিকা ছাপাতে শুরু করেন ভারতবর্ষে। 1930 সাল থেকে তিনি ইংরেজি প্রবন্ধ রচনা শুরু করেন। তবে 1944 সালে কলকাতায় তার গুরু মহারাজের নির্দেশে ইংরেজি ভাষার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের উদ্দেশ্যে এককভাবে তিনি এই পত্রিকা ছাপাতে শুরু করেন। অনেক কষ্টে তার ঔষধের ব্যবসার মাধ্যমে তিনি এই পত্রিকা ছাপাবার জন্য 400 টাকা সংগ্রহ করতেন, এবং এককভাবে তিনি তার প্রবন্ধগুলি রচনা করতেন, সম্পাদনা করতেন, প্রকাশ করতেন এবং বিতরণ করতেন। সেই দিনগুলিতে ব্যাক টু গডেড কি ছিল ছিল প্রভুপাদের মুখ্য রচনা কার্য এবং প্রচারের মাধ্যম। সেই পত্রিকার ব্যাপক বিতরণের কথা তিনি কল্পনা করতেন এবং সমস্ত পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বাণী প্রচার করার স্বপ্ন দেখতেন। তিনি পৃথিবীর সবকটি বড় বড় দেশের একটি তালিকা বানিয়েছিলেন এবং কোন দেশে কত কপি ব্যাক টু গডহেড পাঠাবেন তার হিসাব করেছিলেন। এই পরিকল্পনা সার্থক করার জন্য তিনি অনেকের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু কোনো সাহায্য তিনি পাননি। 1959 সালে তিনি শ্রীমদ্ ভাগবত অনুবাদ করার কাজ শুরু করেন, কিন্তু এখন তিনি আবার সেই ব্যাক টু গডহেড এর পুনর্জাগরণের প্রচেষ্টা শুরু করলেন। তবে এখন আর তাকে একলা সংগ্রাম করতে হবে না, সেই দায়িত্ব তিনি তার শিষ্যদের উপর অর্পণ করলেন। গ্রেগ সার্ফ কিছুদিন আগে যার দীক্ষা হয় এবং নাম হয়েছে গর্গমণি, সে কুইন্স অঞ্চলের একটি ক্লাবে একটি এবিডিক প্রেস মেশিন বিক্রি হবে বলে খবর দিল। প্রভুপাদ তাতে উৎসাহ প্রদর্শন করলেন এবং গর্গমুনিও কীর্তনানন্দের সঙ্গে একটি ভাড়া করা ভ্যানে করে সেই মেশিনটি দেখতে গেলেন। সেই মেশিনটি পুরানো হলেও বেশ ভালো অবস্থায় ছিল। সেই ক্লাবের ম্যানেজার তার জন্য $250 দাম চাইল। প্রভুপাদ খুঁটিয়ে খুঁটিয়ে মেশিনটি দেখলেন এবং ম্যানেজারের সঙ্গে কথা বললেন। তিনি তাকে তার আধ্যাত্মিক সংস্থা সম্বন্ধে জানালেন। ম্যানেজার বললেন যে তার কাছে আর একটি প্রেস আছে এবং সেটি কোনো প্রয়োজন নেই সেই দুটি মেশিনেরই তার কোনো প্রয়োজন নেই। তাই প্রভুপাদ বললেন যে সেই দুটি মেশিনের জন্যই তিনি $250 দেবেন। সেই ক্লাবে সেই মেশিনগুলির প্রয়োজন ছিল না। তাছাড়া সমস্ত মানব সমাজের কল্যাণ সাধনের জন্য ভগবানের কথা প্রচারের করার উদ্দেশ্যে ম্যানেজারেরও সাহায্য করা উচিত। তিনি রাজি হলেন। গর্গমণি আর কীর্তনানন্দ মেশিন দুটি ভ্যানে তুলে নিল। এইভাবে ইসকনের প্রথম প্রিন্টিং প্রেস স্থাপিত হলো। ওকে ওকে ওকে। Sorry। এই যে প্রভুপাদের লাভ ফিস্ট এখনো চলছে। লাভ ফিস্ট মানে হচ্ছে রবিবাসরীয় প্রীতিভোজ যাকে বলে। প্রত্যেক রবিবার দুপুরবেলা
অনুষ্ঠান হয় আর সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো এর অনেক নিয়ম কানুনও আছে এখন বর্তমানে, যে এই টাইমের মধ্যে আসতে হবে, কুপন নিতে হবে। তো সব জায়গার মধ্যে প্রোগ্রামটা হয় সানডেতে দুপুরে প্রোগ্রাম। তো ওখানকার ক্লাসের যে বক্তা থাকে তারা স্পন্সর করে, যার ফলে দুপুরবেলা প্রসাদটা ফ্রি হয়, কিন্তু সবার জন্য নয়। এটা হয় যারা ক্লাসে অ্যাটেন্ড করে তাদের জন্য। তো প্রভুপাদের সময় থেকে সেটা চালু হয়েছে, এখনো চলছে। আর ভক্তদেরকে কিভাবে নিজেকে সংযম করা উচিত সেটা প্রভুপাদ দেখালেন। সানডে যখন রান্না হয়, আহ, অতিথিদেরকে আগে খাওয়াতে হয়। এই যে জিনিসগুলো শিখাচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। ওকে। হুম। অচিন্ত্য প্রভু পড়ুন। হরে কৃষ্ণ ভগবান। শিল প্রভুপাদ হাইগ্রিভ আর রাম রায়কে ব্যাক টু গডেড পত্রিকা সম্পাদক হিসাবে নিযুক্ত করলেন। বহু বছর ধরে তিনি ব্যাক টু গড হেড ছাপানোটা তার গুরুদেবের প্রতি তার ব্যক্তিগত সেবা রূপে গ্রহণ করেছিলেন, কিন্তু এখন সেই ভাবটি তিনি তার শিষ্যদের উপর ন্যস্ত করলেন। কলেজের ইংরাজির অধ্যাপক হাইগ্রিভ আর পেশাদার সাহিত্যিক রাম ব্যাক টু গডহেড পত্রিকা ছাপানোটা তাদের গুরুদেবের প্রতি তাদের সেবা রূপে গ্রহণ করলো। অল্প সময়ের মধ্যে হাইগ্রিভ এবং রাম প্রথম সাংখ্যর সমস্ত বিষয়বস্তু লিখে জড়ো করলো এবং ছাপানোর জন্য প্রস্তুত হলো। সেদিন রাত্রে কোনো কীর্তন বা ভাষণের অনুষ্ঠান ছিল না। স্বামীজি তার ঘরে বসে শ্রীমদ্ ভগবত অনুবাদ করছিলেন। নিচে ব্যাক টু গড হেড এর প্রথম সংখ্যা ছাপা হচ্ছিল। দাড়িতে হাত বোলাতে বোলাতে রাম ছাপার কাজ পর্যবেক্ষণ করছিল। এখন সেগুলি জড়ো জড়ো করে এক একটি পত্রিকা বাঁধানো হবে। 32 পৃষ্ঠা সমন্বিত 100 কপি পত্রিকা দুটি কাঠের বেঞ্চির উপর জড়ো করা হয়েছিল। ব্রহ্মানন্দ তার বোর্ড অফ এডুকেশন অফিস থেকে একটি বই বাঁধা বা স্ট্যাপলার নিয়ে এসেছিল, আর গর্গমুনি পত্রিকাগুলি সেই স্ট্যাপলার দিয়ে বাঁধা ছিলেন। সাধারণত কোনো রকম দৈহিক কাজ করতে অনিচ্ছুক হয়গ্রীব ও সেই পত্রিকার পাতাগুলি ক্রমানুসারে সাজাচ্ছিলেন। হঠাৎ পাশের দরজাটি খুলে গেল এবং তারা দেখলো যে স্বামীজি তাদের দিকে তাকিয়ে আছেন। তারপর তিনি ঘরে ঢুকলেন। কীর্তন বা ভাষণ দেওয়া ছাড়া কখনোই তিনি এইভাবে রাত্রিবেলায় নিচে আসেননি। তার প্রতি একটি অব্যক্ত অনুভূতি এবং ভালোবাসা অনুভূতি করলো এবং নত হয়ে মাথা ছুঁইয়ে তাকে প্রণাম জানালো। না, তিনি তাদের নিরস্ত করলেন। তোমরা যা করছো করে যাও। তারা যখন উঠে দাঁড়ালো এবং তাদের মাঝখানে তাকে দেখলো, তখন যে তাদের কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তিনি যে তার ব্যাক টু গডহেড পত্রিকা তৈরি করতে হচ্ছে দেখতে এসেছিল, সেটি সকলেই বুঝতে পেরেছিল। তাই তারা নিঃশব্দে দক্ষতার সঙ্গে তাদের কাজ করে যেতে লাগলো। প্রভুপাদ ছাপানো কাগজের সারি মধ্যে দিয়ে হেঁটে গেলেন এবং সেই কাগজগুলির উপরে হাত বোলাতে লাগলেন। অবশেষে তিনি বললেন, ইসকন প্রেস ম্যাগাজিনে প্রচ্ছদপট এঁকেছিল জগন্নাথ মন্দিরের রাধা কৃষ্ণের ছবির অনুকরণে সে কালি এবং কলম দিয়ে একটি স্কেচ করেছিল। একটি অতি সাধারণ ছবি, আর চারিদিকে ক্রমবর্ধমান বৃত্ত। প্রথম পৃষ্ঠায় ছিল ইসকনের আদর্শ, যা বহু বছর ধরে প্রভুপাদ তার ব্যাক টু গড হেডে
ব্যবহার করে আসছিলেন। গড হেড ইজ লাইট, nescience is darkness, where there is Godhead, there is no nescience। অর্থাৎ কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। সম্পাদকদের প্রভুপাদ নির্দেশ দিয়েছিল নিয়মিত প্রতি মাসে এই পত্রিকাটি ছাপাতে। তারা যদিও জানতো না যে কিভাবে সেগুলি তারা বিক্রি করবে, তবুও তাদের সেই পত্রিকার মান বজায় রাখতে রাখতে তা ছাপিয়ে যেতে হবে। তিনি হয়গ্রীবকে তার ঘরে ডেকে 3 খণ্ডের শ্রীমদ্ ভাগবতের একটি সেট উপহার দিয়েছিলেন। প্রতিটি খণ্ডের ভিতরে পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠায় তিনি লিখেছিলেন, আশীর্বাদ সহ শ্রীমান হয়গ্রীব দাস ব্রহ্মচারীকে এসি ভক্তিবেদান্ত স্বামী। হয়গ্রীব হয়গ্রীব তার কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং বলেছিলেন যে সেই বইগুলি কেনার ক্ষমতা তার নেই। প্রভুপাদ বলেছিলেন, না না, তাতে কোনো কিছু যায় আসে না। এখন তুমি ব্যাক টু গড এর প্রকাশ করে যাও, যথাসাধ্য চেষ্টা করে যাও এবং এটিকে টাইম পত্রিকার মতন বড় করে তোলো। প্রভুপাদ চেয়েছিল যে তার সমস্ত শিষ্যরাই তাতে অংশগ্রহণ করুক। তিনি বলেছিলেন, নিষ্ক্রিয় হয়ে থেকো না, কিছু লেখো। তাদের প্রচারের জন্য তিনি তার শিষ্যদের ব্যাক টু গড হেড দিয়েছিলেন। সেই রাতে ব্রহ্মানন্দ এবং গর্গমুনি সাইকেলে করে সবকটি ব্যাক টু গড হেড নিয়ে লোয়ার ইস্ট সাইডে হিপ্পিদের দোকানগুলিতে গিয়েছিল এবং 100টি কপির সবকটি বিক্রি করেছিল। এই পত্রিকা বিতরণের ফলে প্রচার বৃদ্ধি পেল। সেগুলি ছাপাবার কাজে টাইপ করে, এডিট করে, লিখে, জড়ো করে, বিক্রি করে তার সমস্ত শিষ্যরা অংশগ্রহণ করতে শুরু করলো। এটি তারই প্রচার কার্য, কিন্তু কিন্তু তিনি তা আর একলা নন। বিয়ের পর মুকুন্দ ওকে, তো একটা জিনিস, প্রভুপাদ ইচ্ছে করেছেন যে ব্যাক টু গডের প্রচার করবেন, প্রকাশ করবেন, সেটা ভগবান ব্যবস্থা করেছে। আর আমরা ব্যাক টু গডের মানে কি, ভগবত দর্শন। আমাদের ভগবত দর্শন প্রচার করার কোনো মাত্রাই নেই। আর দেখুন, প্রভুপাদ এই ভগবত দর্শন প্রচার করার জন্য, ভগবত দর্শন ব্রিং করার জন্য, ভগবত দর্শন ছাপানোর জন্য ফার্স্ট থেকে প্রভুপাদ উঠে পড়ে লেগেছে। আর আমরা তো দুর্ভাগ্য, আমাদের এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা ভগবত দর্শন প্রচার করতে পারছি না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। প্রভুপাদকে যদি খুশি করতে চাই, এই ব্যাক টু গডের প্রচার আমাদের শুরু করতে হবে। আমাদের অনেকে বল না পূর্ণ হয়ে গেছে, আরে ভগবানের কথা কখনো পূর্ণ হয় না, সবসময় নতুন। এই ভাবনা নিয়ে আমাদের প্রচার করতে হবে, তাহলে প্রভুপাদ অত্যন্ত খুশি হবে। আর আমরা আজকে যেটা পড়লাম, প্রভুপাদের মনোভাবটা কি, সেটা আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। তিনি কিভাবে খুশি হন, যেই তার শিষ্যরা ব্যাক টু গডের যখন কাজ করছে, প্রভুপাদ কখনো নিচে নামেন না, কিন্তু উনি ওখান থেকে দেখছেন দরজার ফাঁক দিয়ে। ভাগ্যক্রমে দরজা খুলে গেছে, সবাই দেখতে পেল প্রভুপাদ তাদের দিকে তাকিয়ে আছে। সবাই প্রভুপাদকে প্রণাম করবে। এই যে গুরু শিষ্যের মধ্যে যে একটা সম্পর্ক, যার প্রভাবে তারা আজকে বড় বৈষ্ণব হতে পেরেছে। প্রভুপাদের প্রতি কিরকম সম্মান ছিল। আমরা তো আমাদের গুরুদেবকে মনে হয় যদি 15 দিন একসাথে থাকি, তাহলে আর গুরুদেবকে সকালে দেখলে বিকালে দেখলে আর প্রণাম করবো, তাই না? আর প্রভুপাদের শিষ্যদের দেখেন, যা নিচে নেমে আসছে সবাই প্রণাম করছে। এগুলি হচ্ছে সংস্কার, এগুলি শিক্ষা। আমাদের এগুলো দিয়ে শিক্ষা নিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমাদের বৈশ্য বৃন্দা কি জয়, জয় গৌর প্রেমানন্দে।